চলো আজকের প্রতিবেদনে প্রথমে কিছু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজগুলো দেখে নেওয়া যাক, তারপরে বিভিন্ন বিষয়গুলো আলোচনা হবে। চলো প্রথমে দেখো শ্রীলঙ্কার রাজনৈতিক ক্ষমতার পালাবদল। দেখো ক্ষমতায় ভরকেন্দ্র সরিয়ে ডান থেকে বাম, অর্থাৎ এখন বামপন্থী সমর্থিত সরকার শ্রীলঙ্কায় ক্ষমতায় আসেন। ঠিক আছে, তো আমরা কিছুদিন আগে জেনেছি যে শ্রীলঙ্কা একটা দ্বীপরাষ্ট্র, যেটা কিনা অর্থনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছিল কিছুদিন, এবং সেই অবস্থা থেকে সেই দেশের প্রেসিডেন্ট ছিলেন বিক্রম সিংহ এবং কয়েকটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রনেতা রাজাপক্ষে ছিল। ঠিক আছে, এবং অনেক 25 জনের মতো রাষ্ট্র নেতারা ছিলেন এই শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচনে। শেষ পর্যন্ত কি হলো, শ্রীলঙ্কার জনগণ বামপন্থী নেতার হাতে তাদের ক্ষমতা তুলে দিল এবং প্রেসিডেন্ট হলেন একজন বামপন্থী নেতাই হচ্ছেন একজন প্রেসিডেন্ট হলেন। ঠিক আছে, এবং প্রেসিডেন্ট হওয়ার পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অভিনন্দন জানান, এবং তিনি কে, অর্থাৎ বর্তমানে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বামপন্থী নেতা অনুরা কুমার দিসানায়েক। ওকে, এটা পরীক্ষায় জন্য খুবই গুরুত্বপূর্ণ যে শ্রীলঙ্কার তো রাষ্ট্রপতি নির্বাচন হলো এবং শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট কে হলেন বামপন্থী নেতা অনুরা কুমার দিসানায়েক। ঠিক আছে, তো এই পার্টটা একটু আমাদের জেনে রাখতে হবে। চলো পরের, রোষের মুখে সরকার, অর্থাৎ বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার বর্তমানে রোষের মুখে। কেন রোষের মুখে? ভারতে ইলিশ পাঠানো হবে, সেই কারণে বাংলাদেশের জনগণ খেপে গেছে যে তারা কম দামে ইলিশ খেতে পারবে না, সেই কারণে বাংলাদেশের মানুষ খেপে গেছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। সেই কারণে ভারতে ইলিশ পাঠানোর নোটিশ দেওয়া হয়েছে অন্তর্বর্তী সরকারকে। দেখো গত কয়েকদিন আগে আর কি 2-3 দিন আগে কি হলো, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতে 3000 টন 5 লক্ষ টন ইলিশ ধরা হয়েছে, কিন্তু মাত্র 3000 টন মাছ ভারতে আমদানি করা হবে, বা ওখান থেকে রপ্তানি করা হবে, আমাদের থেকে আমদানি করা হবে। তো এই বিষয়ে বাংলাদেশের জনগণ বলছে যে আমরা কম দামে ইলিশ মাছ খেতে পারবো না, সেই কারণে ভারতে পাঠানো হবে। কেন? যে দেশে আমাদের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে যে দেশ, সেই দেশে কেন পাঠানো হবে? এই সমস্ত বিষয় নিয়ে বাংলাদেশের জনগণ ক্ষিপ্ত, সেই কারণে বাংলাদেশে আর মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, এবং সেই কারণে সরকার, অর্থাৎ অন্তর্বর্তী সরকার ইউনিট সরকারের রোষের মুখে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারের ইউনিসের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয়, এটা খুবই গুরুত্বপূর্ণ, কোয়াডস যে সম্মেলন হলো, সেই কোয়াড সম্মেলনে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতার একটা ভাগ্য খুললো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। কোয়াড সম্মেলনটা কি এর আগে ভিডিওতে আমি ডিসকাস করেছি, তবু আজকে বলি যে কোয়াডস হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ার যে প্রশান্ত মহাসাগরীয় এবং ভারত মহাসাগরীয় যে দ্বীপ জলপথ রয়েছে, এবং সেই জলপথে অবস্থিত গুরুত্বপূর্ণ শক্তিশালী রাষ্ট্র, স্পেশালি ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান, এবং সঙ্গে রয়েছে আমেরিকা। ওকে, তো আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত, এই 4টি দেশের যৌথ একটা সংগঠন হচ্ছে কোয়াড সম্মেলন। এই কোয়াড সম্মেলন হয়ে গেল আমেরিকা যুক্তরাষ্ট্রে জো বাইডেন আমন্ত্রণে আর কি, আমেরিকায় হয়ে গেল কোয়াড সম্মেলন। সেই কোয়াড সম্মেলনে ভারতের সেমিকন্ডাক্টর কারখানা স্থাপন হবে, এইটা একটা সিদ্ধান্ত হয়েছে। ওকে, দেখো কলকাতায় তৈরি হতে চলেছে সেমিকন্ডাক্টর কারখানা। আমেরিকার ডেলাওয়ারে অনুষ্ঠিত ৪র্দশ কোয়াড সম্মেলনে এমনই ইঙ্গিত মেলে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় নরেন্দ্র মোদীর সঙ্গে জো বাইডেনের, এবং এই বিষয়ে আলোচনা হয়। আচ্ছা, ভারত, আমেরিকা এবং অস্ট্রেলিয়া, জাপান এই চতুর্দেশীয় কোয়াড সম্মেলনে ফাঁকে ডেলোয়ারে বাইডেনের তার নিজের বাড়িতে মোদীর সঙ্গে বৈঠক করেন, এবং সেখানে ভারতের MQ-9, দেখো ভারতের MQ-9B প্রিডেটর ড্রোন
কেনা নিয়ে 300 কোটি টাকার ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়। এবং কি হয়, কলকাতায় সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরির কথা বলা হয়। ভারতের বিদেশি মন্ত্রক আজ একটি পূর্ণ বিবৃতি দিয়ে জানিয়েছেন যে ভারতের প্রধানমন্ত্রী জোর দিয়ে জানিয়েছেন যে ভারত ও আমেরিকার কৌশলগত অংশীদারি একত্রিতভাবে মানুষের ভালোর জন্য কাজ করতে চায়। তো যাই হোক, এই বিষয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, ভারতের সেমিকন্ডাক্টর প্ল্যান্ট স্থাপন করা হবে এবং যেটা হবে আমাদের কলকাতাতে। এবং এটা হলে এটা সেমিকন্ডাক্টর প্ল্যান্ট কি, এটা হলে কি হবে স্পেশালি দেখো, অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইলেকট্রনিক্স বিভিন্ন ধরনের দ্রব্য তৈরির একটা প্ল্যান্ট। শুধু ইলেকট্রনিক্স দ্রব্য না, সমস্ত কিছু বর্তমানে হচ্ছে যে এআই, ঠিক আছে। দেখো আমি একটু ডিটেলস এখানে আছে। আধুনিক টেলিকমিউনিকেশন ব্যবস্থা, মানে আধুনিক কমিউনিকেশান সিস্টেম, ইলেকট্রনিক্স যে সমস্ত দ্রব্য, শুধু ইলেকট্রনিক্স দ্রব্য না, সমস্ত ধরনের বর্তমানে যে কম্পিউটার, মোবাইল ফোন বা হচ্ছে বিভিন্ন ধরনের এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা চিপ তৈরির, দেখো কম্পিউটার চিপ, ইন্টারনেট নির্ভর সমস্ত ধরনের যে যন্ত্রাংশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই রিলেটেড যে সমস্ত ধরনের যন্ত্রাংশ, ডেটা সেন্টার ইত্যাদি, মানে এইখানেই তৈরি হবে। অর্থাৎ একটা হাবে পরিণত হবে, একটা ম্যানুফ্যাকচার হাব তৈরি হবে, যেটা হচ্ছে সেমিকন্ডাক্টর কারখানায়। যে সেমিকন্ডাক্টর কারখানায় তৈরি হলে ভারতে প্রচুর কর্মসংস্থান হবে, মানে যেখানে হবে তো অবশ্যই কর্মসংস্থান হবে, পাশাপাশি ইকোনমিক ডেভেলপমেন্ট হবে। তো কোয়াড সম্মেলনে ভারতের একটা গুরুত্বপূর্ণ প্রাপ্তি হলো। যাই হোক, পরের প্রতিবেদন দেখো, পরের বিষয় দেখো, তৃতীয়বার, আচ্ছা এটা তো অতটা দরকার নাই। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ। সুনিতাদের ফেরাতে, দেখো সুনিতা উইলিয়ামস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যেখানে যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে সুনিতা উইলিয়ামস অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী সেখানে আটকে রয়েছে এবং সঙ্গে রয়েছে তার সঙ্গীরা। এবং সেই কারণে কি হলো, স্পেস এক্স ক্রু 9 মিশন পাঠানো হবে সেখানে। কী জন্য পাঠানো হবে, এই আটকে থাকা, অর্থাৎ সুনিতা উইলিয়ামস আটকে থাকা ভারতীয় বংশোদ্ভূত এবং হচ্ছে তার সঙ্গীদের উদ্ধার করার জন্য পাঠানো হবে স্পেস এক্স ক্রু মিশন। ওকে, এবং এটা হচ্ছে আমাদের এলন মাস্কের, অর্থাৎ নাসা জানিয়েছে যে এলন মাস্কের সংস্থা, ঠিক আছে। এলন মাস্কের হচ্ছে স্পেস এক্স হচ্ছে আমরা জানি এলন মাস্কের একটা স্পেস স্টেশন, স্পেস অর্গানাইজেশন। তো এলন মাস্কের সংস্থা স্পেস এক্স 9 ক্রুজ 9 একটা মহাকাশযান পাঠানো হবে। 26শে সেপ্টেম্বর পাঠানো হবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এখানে, অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে থাকা সুনিতা উইলিয়ামসকে উদ্ধার করার উদ্দেশ্যে 26শে সেপ্টেম্বর রওনা হবে। তো এখানে এই গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ। আচ্ছা, নেক্সট দেখো, খেলার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে। নেক্সট দেখো, ভারতের একটা ইতিহাস তৈরি হলো, একটা গুরুত্বপূর্ণ অলিম্পিক ইতিহাসে একটা নজির। দেখো, দাবা অলিম্পিয়াডে প্রথম জোড়া শোনা যায় ইতিহাসে, ভারতের প্রথম, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য একটা আনন্দপূর্ণ ঘটনা আর কি, যে দাবা অলিম্পিয়াডে ভারতের জোড়া সোনা, অর্থাৎ মহিলা এবং পুরুষ দুটো বিভাগেই সোনা জিতল এবং ভারতের ইতিহাসে যেটা প্রথম। দেখো, ভারতের দাবাড়ু বুদাপেস্টে অনুষ্ঠিত 45তম দাবা অলিম্পিয়াডে ইতিহাস নজির করলেন ভারতের পুরুষ এবং মহিলা দল। প্রথমবার এই প্রতিযোগিতায় 2 বিভাগে সোনা জিতল। খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ভারতের পুরুষ এবং মহিলা দল ডিটেলস রয়েছে, এখানে পড়তে হবে। দেখো, ডি গুকেশ, এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে ডি গুকেশ সর্বকনিষ্ঠ দাবা প্লেয়ার, যেটা কিনা আন্তর্জাতিক চ্যাম্পিয়ন হয়েছেন। তো এবং দিব্যা, ওকে। তো ভারতীয় পুরুষ এবং মহিলা দল দাবার ইতিহাসে একটা অনন্য নজির গড়লেন
এটা এটা গুরুত্বপূর্ণ নিউজ। আমাদের একটু জেনে নিতে হবে কয়েকজন গুরুত্বপূর্ণ দাবাড়ু, মানে এই মহিলা এবং পুরুষ যে দাবা প্রতিযোগিতা হলো কারা কারা অংশগ্রহণ করেছিল দেখো। প্রজ্ঞানন্দের দিদি বৈশালী, ঠিক আছে, আর কে বস্তিকা আগরওয়াল, হ্যাঁ, বস্তিকা আগরওয়াল উজবেকিস্তানকে হারিয়েছেন। হ্যাঁ, আর কারা রয়েছে দেখো, মেয়েদের কি ডি হারিকা এবং বৈশালী, দিব্যা দেশমুখ এবং বস্তিকা আগরওয়াল এবং তানিয়া সচদেব। দেখো মেয়েদের দলে কারা কারা ছিলেন, ডি হারিকা, বৈশালী, দিব্যা দেশমুখ, বস্তিকা আগরওয়াল, তানিয়া সচদেব। আর পুরুষ দলে কারা ছিলেন, ডি গুকেশ ছিল, ডি গুকেশ, অর্জুন এবং হচ্ছে আমাদের বিশ্বনাথ নন্দা, ওই আর প্রজ্ঞানন্দ, ঠিক আছে। তো এই নাম, কয়েকটা নাম মনে রাখতে হবে দাবা খেলার সঙ্গে যুক্ত পার্সোনালিটিস। আচ্ছা, এটা ভারত বাংলাদেশকে হারিয়ে দিয়েছে, এই নিউজটা তো প্রত্যেকেই জানো। তো এই কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ আজকে, যেগুলো গুরুত্বপূর্ণ নিউজ সেগুলো একটু এর মধ্যে বলে দিলাম, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, বাই।